এখন মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারীগণ এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয়ী অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, সহকর্মীবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, উপস্থিত বীরশ্রেষ্ঠগণের উত্তরাধিকারীগণ, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীগণ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে মহান সশস্ত্র দিবস 2021। এ উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সালে ঐতিহাসিক এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর অকুতোভয় সদস্যগণ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত মুক্তিযুদ্ধের সূচনা করে, যার ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ আমরা অর্জন করি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের যে ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, আমার ছোট্ট 10 বছরের ভাই শেখ রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং রোজি, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারে যে সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আমি তাদের যারা শাহাদাত বরণ করেছিলেন, আমি তাদেরকেও আজকের দিনে স্মরণ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, আর্থসামাজিক কল্যাণের জন্য, এবং এই সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার কারাবরণ করেছেন। 1948 সালে পাকিস্তানি শাসকরা যখন আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র ছিলেন। সেই সময় তিনি আমাদের ভাষা, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদানের জন্য আন্দোলন শুরু করেছিলেন। আর সেই আন্দোলনের পথ বেয়ে 6 দফা, এরপর 70 নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, পাকিস্তানি শাসকরা বাঙালিদের হাতে কোনো মতে ক্ষমতা দেবে না, জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং তার সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণে তিনি স্পষ্ট বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যে ভাষণ অনুপ্রেরণা জুগিয়েছিল বাংলার মুক্তিকামী মানুষকে এবং মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় প্রতিটি মুক্তিযোদ্ধাকে একটা অনুপ্রেরণা দিত এই ভাষণ। কাজে এই ভাষণের মধ্য দিয়ে এদেশের মানুষ জাতির পিতার প্রতিটি নির্দেশনা মেনে চলত এবং মাসে যে অসহযোগ আন্দোলন তিনি ডাক দেন, সেই আন্দোলনের ফলে এদেশের সকল স্তরের মানুষ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি থেকে যে নির্দেশনা দেওয়া হতো, সেই নির্দেশনাই কিন্তু সকলে অক্ষরে অক্ষরে মেনে চলত। 25শে মার্চ 71 পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর যেভাবে গণহত্যা শুরু করে এবং সেই সঙ্গে সঙ্গে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়ে
বাংলার মাটি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করবার আহ্বান জানিয়েছিলেন। এবং তখনকার এখন যে বিজিবি, তখনকার ইপিআর পিলখানা, সেখান থেকেই পূর্ব পরিকল্পিতভাবে এই ভাষণ অথবা স্বাধীনতার ঘোষণাটা তারা প্রচার করে। এবং এই প্রচার করতে গিয়ে সেখানকার 4 জন বিজিবির কর্মকর্তা, অর্থাৎ তখনকার ইপিআরের কর্মকর্তা, তারাও পাকিস্তানিদের হাতে ধরা পড়ে মৃত্যুবরণ করেছিল। এই ঘোষণাটা ওয়্যারলেসের মাধ্যমে, টেলিগ্রাফ, টেলিপ্রিন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন, সেই সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের কাছে প্রতিটি পুলিশের ফাঁড়ি থেকে এবং পুলিশের স্টেশন থেকে সেই তথ্যটা পৌঁছে দেওয়া হয় সংগ্রাম পরিষদের হাতে। এবং বাংলাদেশের মানুষ এবং সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তখন এই ঘোষণাটা সমগ্র বাংলাদেশে প্রচার করতে থাকে। কোথাও মাইক লাগিয়ে, কোথাও চোঙা ফুঁকিয়ে, পায়ে হেঁটে এই ঘোষণাটা ব্যাপকভাবে প্রচার করে। এবং বাংলাদেশের জনগণ অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে কিন্তু জাতির পিতাকে পাকিস্তানি হানাদার বাহিনী, তখনকার সেনা শাসকরা গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানে। পাকিস্তানের কারাগারে এক অমানবিক অবস্থায় তাকে দীর্ঘ 9 মাস বন্দি রাখে। শুধু বন্দি রাখে না, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাও দেওয়া হয়। কিন্তু তিনি খুব দৃঢ়চেতা ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন এবং বাংলাদেশ যে স্বাধীন, বাংলাদেশ যে মুক্ত হবে, এই দৃঢ় বিশ্বাস তার ছিল। বাংলাদেশের মানুষ যে মুক্তিযুদ্ধ শুরু করে এবং জাতির পিতার নির্দেশে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সকলে সম্মিলিতভাবে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে এপ্রিল মাসের 10 তারিখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠন করা হয়। যে সরকার মুজিবনগরে 17 এপ্রিল শপথ গ্রহণ করে। মুজিবনগর হলো তখন কুষ্টিয়া জেলার একটি মহকুমা, মেহেরপুর। মেহেরপুরের আম্রকানন বৈদ্যনাথ তলায় এই শপথটা অনুষ্ঠিত হয়েছিল। এখানে একটু ঐতিহাসিক পটভূমি আমি তুলে ধরতে চাই যে পলাশীর প্রান্তরে মীর জাফরের বেঈমানির ফলে সিরাজউদ্দৌলা যে যুদ্ধে পরাজিত হয়েছিল, প্রকৃতপক্ষে এই আম্রকাননই তারই একটি অংশ। দেশ ভাগ হওয়ার পর যদিও এটা আমাদের এপাশে পড়ে, কিন্তু সেখানে এখন সেই নীলকুঠি আছে যেখানে বসে এই চক্রান্ত চলেছিল। সেটা ছিল 23শে জুন 1957 সাল। 1757 সালের সেই ঘটনা ঘটে। আর 1971 সালের 23শে জুন, 1948 সালে 49 সালে 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়। আর 1971 সালেই কিন্তু সেই আম্রকাননে 10ই এপ্রিল যে সরকার গঠন হয়েছিল, সেই সরকার 17ই এপ্রিল এই একই আম্রকাননে শপথ গ্রহণ করে। এই শপথ গ্রহণের এটা কিন্তু বাংলাদেশের মাটিতেই কিন্তু স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, যেটা এখন মুজিবনগর নামে খ্যাত এবং মেহেরপুর এখন একটি জেলা। এই সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করা, সেই সাথে সাথে একদিকে মুক্তিবাহিনী এবং মুজিব বাহিনী গঠন, প্রত্যেকটা মুক্তিযোদ্ধার ট্রেনিং এবং সমস্ত কাজগুলি কিন্তু তারা পরিচালিত করে। বিভিন্ন সেক্টরে ভাগ করে সকলকে দায়িত্ব দেওয়া হয় এবং ভারতের
আমাদের ভারতের কথা অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের 1 কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয় এবং এই 1 কোটি মানুষকে তারা আশ্রয় দেয়, খাদ্য দেয়, সহযোগিতা করে, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে শত্রু ইলেকশনে জয়লাভ করলেও পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করবে না, যদি না করে তাহলে আমাদের যুদ্ধ করতে হবে। আর যুদ্ধ করতে হলে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, অস্ত্র কোথা থেকে আসবে, শরণার্থীর আশ্রয় কীভাবে পাবে, প্রতিটি পরিকল্পনাও কিন্তু সুপরিকল্পিতভাবে তিনি করে রেখেছিলেন। যদি ক্ষমতা হস্তান্তর করত তাহলে হয়তো আমরা বিনা যুদ্ধেই স্বাধীন হতে পারতাম, কিন্তু পাকিস্তানি শাসকরা, সামরিক শাসকরা সেটা চায়নি। কাজেই তারা যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল, গণহত্যা শুরু করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, মা বোনের উপর অকথ্য অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে এবং যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করতে চেয়েছিল, তাদের কথাই ছিল আমরা মাটি চাই, মানুষ চাই না। এই নীতি নিয়েই কিন্তু তারা আমাদের উপর গণহত্যা চালায়। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন বাঙালি সদস্যরা তারা কিন্তু বেরিয়ে আসে, যুদ্ধে সামিল হয়। সেই সাথে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সেই যুদ্ধটা একটা জনযুদ্ধ এবং যে যুদ্ধে প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে। আমাদের মা বোনেরা মুক্তিযুদ্ধের পাশে থাকে, তারাও ট্রেনিং নেয়, তারাও কাজ করে। পাশাপাশি দেশের অভ্যন্তরে অনেকেই যারা ছিলেন, যেহেতু গেরিলা যুদ্ধ হয়েছে, এই মুক্তিযোদ্ধাদের বা গেরিলা যোদ্ধারা যখন তারা বিভিন্ন অপারেশনে আসে তাদের আশ্রয় দেওয়া, তাদের অস্ত্র রাখা, তাদেরকে সব রকম সহযোগিতাও করেছে। এভাবেই কিন্তু যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে এবং মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে আক্রমণের পরিকল্পনা নেয়। তারই সাথে যুক্ত হয় ভারতীয় মিত্র বাহিনী এবং 3রা ডিসেম্বর সেই পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয় এবং সেই সাথে আমাদের মুক্তি বাহিনীর যুদ্ধ। এই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয় এবং তারা আত্মসমর্পণ করে 16ই ডিসেম্বর। কাজে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, আমাদের দুর্ভাগ্য 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর সেই ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। শুধু তাই না, সবথেকে দুঃখের বিষয়টা হলো এই যে মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের মানুষ যে সব কিছু ছেড়ে দিয়ে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের যে অবদান রেখেছিল, 75-15 আগস্টের পর বাংলাদেশে এমন একটা সময় এসেছিল যখন যারা মুক্তিযোদ্ধা তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেই ভয় পেত, তারা পরিচয় দিতে পারত না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের তারা পরিচয় দিতে পারত না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না, কিন্তু সেই ধরনের একটা জঘন্য কাজ আমাদের দেশে করা হয়েছিল। 1996 সালে 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। কারণ 75-এ জাতির পিতাকে যখন হত্যা করা হয়, আমি আমার ছোটো বোন রেহানা আমরা বিদেশে ছিলাম, সেই জন্য আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার পরিবারের কেউ বেঁচে থাকেনি। এমনকি আমাদের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, শেখ ফজলুল হক মনি যুবনেতা, তিনি মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। আব্দুর রাব সানিয়াবাদ সাহেব, যিনি কৃষিমন্ত্রী ছিলেন, আমার ফুফা, তিনি একজন মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। শহীদ সানিয়াবাদ, সে আমার যে আব্দুর রাব সানিয়াবাদের ভ্রাতুষ পুত্র, তাকে হত্যা করে। অর্থাৎ আমাদের পরিবারের মুক্তিযোদ্ধা যারা, তাদের অনেককেই নির্মমভাবে 15 আগস্টে হত্যা করা হয়েছিল। দীর্ঘ 6 বছর আমি আর আমার ছোটো বোন রেহানা বিদেশে থাকি। প্রকৃতপক্ষে আমাদের রিফিউজি হিসেবেই থাকতে হয়েছে।
নিজেদের নাম পরিচয়টাও আমরা দিতে পারতাম না। যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল তারা চায়নি আমাদের নাম আমরা পরিচয় দিই, তাদের একটা নাম ধারণ করেই আমাদের থাকতে হয়েছে। সেই শোক, ব্যথা, কষ্ট বুকে নিয়েও সবসময় একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলাম যে একদিন বাংলা মাটিতে ফিরে যাব, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব, বাংলাদেশের মানুষকে দুঃখ যাতনা থেকে মুক্তি দেব। বাংলাদেশ যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে, যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং জাতির পিতার যে স্বপ্ন ছিল দেশের মানুষের কল্যাণের জন্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, সেই হাসি একদিন আমরা ফোটাবো, সেই চিন্তা ভাবনাটাই আমাদের মধ্যে ছিল, সেটাই ছিল শক্তি। নইলে আমার মতো এভাবে যারা আপনজন হারায় তাদের পক্ষে কাজ করা খুবই কঠিন। কিন্তু আমরা এই সত্যটা জেনেছিলাম যে একটা আদর্শের জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার মা জীবন দিয়েছে, আমার ভাইয়েরা জীবন দিয়েছে, লাখো মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, লাখো মানুষ জীবন দিয়েছে, গণহত্যার শিকার হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না, লাখো শহীদের রক্ত কখনো ব্যর্থ হতে পারে না এবং ব্যর্থ হতে আমরা দেব না। তাই যখন 81 সালে বাংলাদেশে ফিরে আসার সুযোগ পেলাম, তখন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই চলতে হয়েছে, অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। এরপর 21 বছর পর সরকার গঠন করি। তখনই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার সামনে নিয়ে আসা, জাতির পিতা সেই 7ই মার্চের ভাষণ, যে ভাষণ ছিল সে সময় নিষিদ্ধ, সেই ভাষণ এদেশের মানুষ কিন্তু নিজের জীবন ঝুঁকি নিয়ে ভাষণটা বারবার বাজিয়েছে, মানুষের সামনে তুলে ধরেছে। আজকে সেই ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে নিয়েছে। আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের যে ভাষা দিবস, সেটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে। শুধু তাই না, ইউনেস্কো বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত দিতে শুরু করে। যে নামটি তারা মুছে ফেলেছিল, সেটা যে সত্যকে যে মোছা যায় না, সেটাই বাস্তবতা। মুক্তিযোদ্ধারা এবং প্রত্যেকটা পরিবার যারা মানবত কষ্ট করেছে, যারা একসময় নিজেদের পরিচয় দিতে লজ্জা পেত, আমি সরকার আসার পর থেকে মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার সৃষ্টি করি, কারণ তারা সম্মানিত। তারা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে তারা বাংলার মানুষকে মুক্তি করবার জন্য জীবনকে উৎসর্গ করেছে। কাজে তাদের সম্মান দেওয়া এটাই আমাদের কর্তব্য বলে আমি মনে করি এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। মুক্তিযোদ্ধারা, তাদেরকে বিশেষ সম্মান দেওয়া এবং তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা, অনেক মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধা, তাদের ভাতার ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, এমনকি তাদের ছেলে মেয়েদের চাকরি ক্ষেত্রে বিশেষ কোটার ব্যবস্থা, মানে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে, শুধু ছেলে মেয়ে পরিবার পরিজন যেন তারা চাকরিতে নিয়োগ পায়, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছিলাম। তাদের যে সম্মান প্রকৃতপক্ষে 75-এর 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা পর হারিয়ে গিয়েছিল, সেই সম্মানটা আবার যেন ফিরে আসে, আমরা তার ব্যবস্থা নিয়েছি এবং সেভাবেই আমরা চেষ্টা করেছি যে যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। জাতির পিতা চেয়েছিলেন এদেশের মানুষ যেন একটু সুন্দর জীবন পায়। আমরা 96 থেকে 2001 পর্যন্ত যখন সরকারি ছিলাম, বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, বিদ্যুৎ আমরা উৎপাদন বাড়িয়েছিলাম, মানুষের আয় বৃদ্ধি করা, চাকরির ক্ষেত্র প্রসারিত করা, বেসরকারি খাতকে উন্মুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন পদক্ষেপ আমরা নিই। 2001-এ সরকার আসতে পারিনি, এর 8 বছর পরে আবার 2008-এর নির্বাচনে জয়ী হয়ে যখন 2009 সরকারে আসি, তখন থেকে আমরা আবার এদেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করি। তাছাড়া 96 সাল থেকে মুক্তিযোদ্ধাদের যে তালিকা ছিল, সেই অনুযায়ী তাদেরকে সার্টিফিকেট প্রদান করা এবং প্রতিটি সার্টিফিকেট আমি নিজের হাতে সই করেছি এবং সেটা আমাদের অব্যাহত ছিল। যদিও 2001-এ যারা ক্ষমতা এসেছিল
তারা যেহেতু স্বাধীনতা বিরোধীদের নিয়েই ক্ষমতায় আসে, কাজেই সেই সার্টিফিকেটগুলি বাতিল ঘোষণা করে এবং আবারও মুক্তিযোদ্ধাদের জন্য তাদের নাম কস্তে তাদেরকে হয়তো কিছু সম্মাননা যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলি পেত, কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে সেই চেতনাকে আবার ধ্বংস করার চেষ্টা করে। যাক, আমাদের সামনে একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, স্বাধীনতার চেতনা এবং আদর্শে গড়ে তোলা এবং বাংলাদেশকে যেভাবে জাতির পিতা চেয়েছিলেন সেইভাবে গড়ে তোলা। সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে প্রতিরক্ষা নীতিমালা তৈরি করে গিয়েছিলেন, তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। শুধু তাই না, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান, এমনকি আমাদের বিজিবি বা অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলিরই সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা যদি শিক্ষায়, দীক্ষায়, প্রশিক্ষণে আন্তর্জাতিক মানসম্পন্ন না হয়, তাহলে বাংলাদেশের মর্যাদাও কখনো উন্নত হবে না। পাশাপাশি বাংলাদেশের জনগণ, যাদের জন্য জাতির পিতা সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন, তাদের ভাগ্য আমাদের পরিবর্তন করতে হবে এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। এবং আমাদের এই কর্মসূচিগুলি এটা শুধু শহর ভিত্তিক না, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত তৃণমূলের মানুষরা যেন এর সুফলটা পায়, সেই পদক্ষেপই আমরা নিয়েছি। কারণ জাতির পিতা স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব পেয়েছিলেন। তখন অনেকেরই প্রশ্ন ছিল যে বাংলাদেশে তো কিছু নেই, আপনি কিভাবে এদেশকে গড়ে তুলবেন। তিনি তখন একটা কথা বলেছিলেন, আমি একটু কোট করছি, তিনি বলেছিলেন, দেশ যখন আমাদের আছে, মাটি যখন আমাদের আছে, বাংলাদেশের সোনার মানুষ যখন আছে, তখন আমরা সবই পাব। যদি আমরা সোনার ছেলে তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা স্বপ্নের সোনার বাংলা একদিন অবশ্যই হবে। আমি হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু তা হবে। আমি জানি না তার ভিতরে কি দূরদর্শিতা ছিল, একটা প্রফেসি ছিল। তিনি স্বাধীনতার পর সেভাবেই সমস্ত কর্মসূচি নিয়েছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এটা তো বাস্তব যে আমাদের কোনো সম্পদই ছিল না, কিন্তু তার কাছে মাটি আর মানুষই ছিল বড় সম্পদ, আর সেই মাটি মানুষ দিয়েই তিনি এই দেশকে গড়তে চেয়েছিলেন। কাজে আমরা যখন সরকার এসেছি, তখন আমাদেরও একটাই লক্ষ্য ছিল যে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের যে গৌরব 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে পেয়েছিলাম, যে গৌরব বাংলাদেশ হারিয়েছিল 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে, আমরা আবার সেই গৌরব ফিরিয়ে এনে জাতির পিতার যে আদর্শ, সে আদর্শ বাস্তবায়ন করব। আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আমরা তার আদর্শ অনুসরণ করে আজকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। এমনকি করোনা ভাইরাস মোকাবেলায়ও বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের সকলে, আমাদের প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার বিটিভি সহ প্রতিটি স্তরের মানুষ আন্তরিকতার সাথে কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, যার ফলে একদিকে শুধু করোনা ভাইরাস মোকাবেলা না, যে কোনো দুর্যোগ, দুর্বিপাক যেটাই আসুক না কেন, আমরা তা মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছি। আজকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের জন্য, শুধু সশস্ত্র বাহিনী না, আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি, যার ফলে আজকে আমরা এটুকু দাবি করতে পারি, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। কাজেই লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে অর্জন করেছি, সেটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। এবং আজকের দিনে আমাদের সেটাই মাথায় রাখতে হবে যে এই দেশ আমরা স্বাধীন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। জাতির পিতার সমস্ত জীবনটা তিনি উৎসর্গ করেছিলেন। আমরা তো সন্তান হিসেবে বাবাকে কতটুকু পেয়েছি,
একটা না 2টি বছরও তো তিনি আমাদের সাথে থাকতে পারেননি, বারবার কারাবরণ করতে হয়েছে, তার সঙ্গে দেখা হয়েছে জেল গেটে। তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, একই সাথে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরাও তাদের জীবন উৎসর্গ করেছে। এদেশের মানুষ তাদের সমস্ত কিছু ঢেলে দিয়ে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগকে এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে। কাজেই এই সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা এটা কখনো ব্যর্থ হতে পারে না। কাজে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশকে বিশ্ব মর্যাদায় আমরা আজকে নিয়ে এসেছি, এই মর্যাদা ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নত সমৃদ্ধ সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। কাজে আজকে এই সশস্ত্র বাহিনী দিবসে আমি এইটুকুই চাই যে আমাদের দেশের এই অগ্রযাত্রা যেন কোনো রকম ব্যাহত না হয়, বাংলাদেশ যেন সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলতে পারে। প্রতিটি বাঙালি পৃথিবীর যেখানে যাবে মাথা উঁচু করে গর্ব ভরে বলতে পারবে যে আমরা বিজয়ী জাতি, আমরা উন্নত জাতি, আমরা আমাদের নিজেদের দেশকে গড়ে তুলেছি একটা সম্মানজনক অবস্থানে। সেইটুকুই আমাদের আকাঙ্ক্ষা, সেইটুকুই আমাদের কামনা। আজকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর যারা অনেক মুক্তিযোদ্ধা তো এখন বেঁচে নেই, তাদের পরিবারবর্গ, তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।